নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ফের চোখ রাঙাচ্ছে করোনা। হংকং, সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে এখন ভারতেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন এই সংখ্যাটা ক্রমাগত বেড়েই চলেছে। এই করোনার নতুন বাড়াবাড়ির পিছনে উঠে আসছে আরো একটি সাব ভ্যারিয়েন্টের নাম। এ বিষয়ে নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যে বিশিষ্ট চিকিৎসককে, এর আগে করোনার বিভিন্ন ঢেউয়ের সময় যিনি আপনাদেরকে নানাভাবে আশ্বস্ত করেছেন, নানা উপদেশ দিয়েছেন। আজকে সেই প্রখ্যাত চিকিৎসক, প্রখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর অমিতাভ নন্দী আমাদের মধ্যে উপস্থিত। স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। স্যার, আমরা একটু চিন্তিত প্রত্যেকেই, কারণ প্রতিদিন আমরা দেখছি একটু একটু করে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বভাবতই এই বিষয়টা আমাদের ভয় জাগাচ্ছে। দর্শক বন্ধুরাও আপনার কাছে জানতে চাইছে এই বিষয় নিয়ে যে সত্যি কতটা উদ্বেগের এই পরিস্থিতি। উদ্বেগ আর আতঙ্ক এই দুটোর মধ্যে তফাৎ করতে হবে। আতঙ্ক করার মতো কোনো কিছু এখনো পর্যন্ত হয়নি। উদ্বেগ কতখানি আছে সেটা বুঝতে গেলে আমাদের আরেকটু ওয়েট করতে হবে। সবেমাত্র আমাদের দেশে ঢুকেছে, হ্যাঁ হচ্ছে। তা মজার ব্যাপার হচ্ছে যে হচ্ছে এটা এখন লোকেরা বলছে বটে, কিন্তু সে 20 সালের পর থেকে কোভিড তো সবসময়ই হচ্ছে, আছে তো। গত বছরও 24 সালেও হয়েছে, এবছরও জানুয়ারির মাসে হয়েছে, সব জায়গাতেই হচ্ছে। বিভিন্ন ভ্যারিয়েন্ট, বিভিন্ন স্ট্রেন আসছে। এটা তো আমি তখনই, তুমি যখন বললে যে আমি আশ্বস্ত করেছিলাম লোকেদের আগে, এটা মনে করে দেখো, আমি বলেছিলাম যে কোভিড কোনোদিন যাবে না, ঘুরে ফিরে তার বিভিন্ন রূপ নিয়ে আসবে, কিন্তু সেটা খুব একটা মারাত্মক আমাদের মধ্যে হবে না, মারাত্মক প্রভাব ফেলবে না, ছড়াবে, রোগটা ছড়াবে। অন্যান্য সর্দি কাশি যেরকম মামুলি সর্দি কাশি জ্বর হয় সেরকমই হতে চলেছে, এটা আমি তখন বলেছিলাম। এখন এই সূত্র ধরে আমরা যদি দেখি তো 20 সালের পর থেকে কোভিড কোনোদিন যায়নি। সে তোমার সেই কোভিড-19 বলো, তারপরে ডেল্টা ভেরিয়েন্ট বলো, ওমিক্রন বলো, পরপর পরপর নানা রকমের ভেরিয়েন্টস এসেছে। সুতরাং একেবারে কোভিড ছিল না এই কথাটা বলাটা ভুল, এবং সেই কারণে আবার নতুন করে ঢুকলো তাই জন্য উদ্বেগ, সেটারও কোনো কারণ নেই। ছিল, আছে, এখন একটা নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, তা বছরে 2-3টে ভ্যারিয়েন্ট তো পাওয়া যেতেই পারে, এটা অসুবিধা কি আছে, কোনো ভয়ের কিছু নেই। একদম স্যার, স্বভাবতই এই আপনার কথা শুনে আমার দর্শক বন্ধুরা নিশ্চিতভাবে আশ্বস্ত হবেন। কিন্তু আমরা একটা বিষয় জানতাম যে যাদের কোমরবিটি রয়েছে তাদের মধ্যে সম্ভাবনা বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে, তাদের রিস্কটা অনেকটা বেশি। কিন্তু আমরা একটি খবর পেয়েছি যে রাজস্থানে একটি 26 বছরের ছেলে, তার কিন্তু কোনো কোমরবিটি ছিল না, অথচ সেই ছেলেটির মৃত্যু হয়েছে। তো এটা নিয়ে মানে কি কতটা দাপট দেখাচ্ছে? হ্যাঁ, এই একটা জায়গায় কিন্তু আমিও শুনেছি কথাগুলো। দেখো, কোমরবিডিটি কথাটা উঠে এসছে কোভিডের সময় থেকে। মানে আমরা মানুষের যেগুলো বলে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার, যেমন কোলেস্টেরল বেশি হলো, কি সুগার হলো, ডায়াবেটিস হলো, ব্লাড প্রেশার হলো, এগুলো সব থাকলে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনেক সেন্সিটিভ হয়ে যায়, তখন অন্যান্য অসুখ হলে সেটা সামাল দিতে পারে না, মানুষ মারা যায় বা ক্ষতি হয়, প্রচন্ড ক্ষতি হয়। কোভিডও তার ব্যতিক্রম ছিল না, কোভিড ক্ষেত্রেও তাই ছিল। এবং সেই সময় কথাগুলো এসেছে, দেখা গেল যে ওই সময় দেখা গিয়েছিল ওই 20 সালের কোভিডের সময় যে যাদের মধ্যে আগে থেকে অন্য কিছু অসুখে ভুগছে, বিশেষ করে বয়স্ক মানুষরা, তাদের ক্ষেত্রে, আর ওই ধরো সিওপিডি যাদের আছে, অ্যাজমা আছে, মানে ফুসফুসের সংক্রমণ, ফুসফুসের অসুখ যাদের বেশি ছিল, কারণ কোভিডটা একটা ফুসফুস জনিত অসুখ, ফুসফুসের মধ্যেই কেন্দ্রিক, ফুসফুস কেন্দ্রিক অসুখ। তো সেখানে একটা লাংস যদি তার নর্মাল না থাকে, সে তো খারাপ হবেই তার ক্ষেত্রে। এটা এমন কিছু নতুন কিছু নয়। এখন প্রশ্ন হচ্ছে যে এটা কি একেবারে ভেদ বাক্য যে শুধু কোভিড, যার কি বলে কোমরবিডিটি যার আছে তার মধ্যেই কোভিড তাকে মারতে পারবে, অন্য কাউকে মারতে পারবে না? না, এই কথাটা ঠিক নয়। সুতরাং এই যে উদাহরণটা দিলে, মহারাষ্ট্রের কথা বললে তো, যে একটি ইয়াং ছেলে মারা গেছে উইদাউট এনি কোমরবিডিটি, এটা তখনও হয়েছে, এখনো হয়, এটা হতেই পারে। কারণ
কার মধ্যে ইমিউন সিস্টেম কিভাবে কাজ করছে, একটা জীবাণুকে ট্যাকল করতে কতখানি কি পারছে না পারছে সেটা তো আমরা জানি না। আর বায়োলজিতে কখনো জানবে, আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে কখনো একেবারে ফিক্সড কিছু হয় না, বিরাট একটা রেঞ্জ থাকে। 2-2-4 নাও হতে পারে, এটা বায়োলজিতে তা বলে না। সুতরাং এক্সেপশন হচ্ছে রুল, সেই জন্য হতে পারে। এটা প্রমাণ করে না যে এখনকার যে স্ট্রেনটা আমাদের দেশে এসেছে এটা খুব মারাত্মক এবং প্রাণঘাতী, তা বলা যায় না এটা এখন দেখে। আমারই 3-4 জন পেশেন্ট আছে একটা ফ্যামিলিতে, তারা তো বাড়িতেই চিকিৎসা হচ্ছে, কোনো কিছু অসুবিধা হয়নি। আরো পেশেন্ট রয়েছে আমার যারা সর্দি জ্বর নিয়ে এসেছিল, দেখেছে কোভিড পজিটিভ হয়েছে, মামুলি চিকিৎসায় বাড়িতে আছে, তারা কারোর কোনো অসুবিধা হচ্ছে না। তারা ইয়াং, কিন্তু কোনো কোমরবিডিটি নেই তাদের, কোনো অসুবিধা নেই। স্যার তাদের কি কি উপসর্গ পাওয়া গেছে? ওই সর্দি, কাশি, গলা ব্যথা, জ্বর, হালকা জ্বর, বেশি জ্বর নয়, একটু গা ম্যাজম্যাজে ভাব, ম্যালেজ যাকে বলে সেরকম, গা হাত পা ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি। একেবারে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকাতে একটা ভ্যারিয়েন্টের নাম আমাদের উঠে এসেছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে কোভিড এর নতুন একটা ভ্যারিয়েন্ট যার সংক্রমণ হচ্ছে দ্রুত হারে NB.1.8.1। স্যার এই বিষয়ে যথেষ্ট সতর্ক রয়েছে। এই যে নতুন ভ্যারিয়েন্ট, মানে করোনার এই নতুন ভ্যারিয়েন্টের দাপট আলাদা করে কি কোনো উল্লেখযোগ্যভাবে কিছু বলার মতো? দেখো, যে কোনো ভেরিয়েশন হয় তার মানে একটা মিউটেশন হচ্ছে, মানে জিন পরিবর্তন হচ্ছে। এখানে 3টে জিনিস কাজ করে মূলত। যে কোনো জীবাণু একটা অন্য প্রাণীর মধ্যে যখন সে সংক্রমণ করতে চায় বা সংক্রমণ হয়, তাকে তার শরীরে 3টে জিনিস থাকতে হবে, 3টে গুণ থাকতে হবে। একটা হচ্ছে সে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা বা ইমিউনিটি যতটা আছে, সেই ইমিউনিটির যে পাঁচিলটা, দেওয়ালটা, সেটাকে কতটা দক্ষভাবে ভেঙে ফেলতে পারে, তার উপর নির্ভর করছে সে কতখানি আমাদের সংক্রমিত করবে। 2 নম্বর হচ্ছে যে কত দ্রুত সে এক মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বা সমাজে ছড়িয়ে যাচ্ছে, স্প্রেড, এটা একটা। আর 3য় গুণ হচ্ছে যে তারা জন্মগতভাবে মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখে কিনা, এই 3টে। এখন একটা যদি WHO বলে থাকে বা আমেরিকা থেকে যে স্ট্রেনের কথা বলছো সেটা যদি ছড়িয়ে পড়ার কথা থাকে, তার মানে নয় যে সেটা ভিরুলেন্ট বা মানুষকে মেরে ফেলবে সেরকম তার জিন আছে। এ তো হবে, এইগুলোই তো পরিবর্তনগুলো হতে থাকে এগুলো। একদম। স্যার আমি একটু ভ্যাকসিনের প্রসঙ্গে আসবো আপনার কাছে, যে আমরা তো 2টো ভ্যাকসিন প্রত্যেকেই নিয়েছি এবং এই ভ্যাকসিন নিয়ে আপনার কাছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনাতেও এসেছি। আমরা ভ্যাকসিন নেওয়ার পরবর্তীকালে বিভিন্ন রকমের যে সাইড এফেক্ট, সেগুলো অনেক মানুষ সেই সাইড এফেক্টের সমস্যায় রয়েছেন, কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে ভ্যাকসিন নিয়ে যে করোনাকে আটকানো। আমরা ভ্যাকসিন নিয়েছি, তাহলে এই যে সাব ভ্যারিয়েন্ট গুলো আজকে আমাদের কথা উঠছে, প্রসঙ্গ উঠছে, এগুলোকে কেন আমরা আটকাতে পারছি না? সেটা তো খুবই স্বাভাবিক, তো কোয়াইট ন্যাচারাল। কারণ একটা ভ্যাকসিন তৈরি হয় একটা পার্টিকুলার স্ট্রেন দিয়ে, একটা ভাইরাসের একটা পার্টিকুলার প্রজাতি দিয়ে। সেই প্রজাতির বিরুদ্ধে যে ভ্যাকসিনটা তৈরি হয়েছে সে অন্য প্রজাতির ভাইরাসকে ততটা সক্ষমভাবে আটকাতে পারার কথা নয়। কিছুটা প্রোটেকশন হয়তো দেয়, কিন্তু তাতে হয়তো একটু কষ্ট কম থাকতে পারে, কিন্তু সংক্রমণ আটকাতে অন্য স্ট্রেনেতে পারার কথা নয়। এটাই স্বাভাবিক নিয়ম। একেবারে। তাহলে স্যার আমাদের কি একটা ভ্যাকসিন নেওয়ার পর একটা বুস্টার ডোজ নেওয়ার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে? বুস্টার কিসের নেবে? সেই একই স্ট্রেন দিয়ে। তাহলে যদি আমাদের এখানে অনেক কথা আছে, এগুলো তো সাধারণ মানুষের অত বোঝার ব্যাপারও নয়। ব্যাপার হচ্ছে যে ভ্যাকসিনগুলো খুব স্পেসিফিসিটি যাকে বলে, মানে একেবারে স্পেসিফিক্যালি একটা পার্টিকুলার প্রজাতি বা একটা স্ট্রেন, তার বিরুদ্ধে যখন একটা ভ্যাকসিন তৈরি হয়, সেটার বুস্টার কিন্তু সেই একই প্রজাতি দিয়েই করতে হয়। সুতরাং এক্ষেত্রে যদি সেটা করতে হয় তাহলে সেই আগেকার পুরনো ওই ভ্যাকসিন দিয়েই করতে হবে। আর যদি প্রজাতিতে পরিবর্তন হয়ে গিয়ে থাকে
জিন পরিবর্তনের মাধ্যমে তার যদি ভ্যারিয়েশন হয়ে গিয়ে থাকে, তাহলে সেটা তো একই ব্যাপার, তেমন তো কাজ করার কথা নয়। স্যার, এখন ঋতু পরিবর্তনের একটা কথা উঠে আসছে যে ঋতু পরিবর্তনে বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন ব্যাকটেরিয়া গুলো অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। তাহলে কি এই যে সাবভ্যারিয়েন্ট গুলো বা মিউটেটেড হওয়ার যে বিষয়টা, সেটার জন্য কি ঋতু পরিবর্তন একটা বড় কারণ হতে পারে স্যার? মানে সে তো সারা বছর সারা জীবন আজীবনকাল তাই আছে। যে কোনো সিজনাল চেঞ্জের মধ্যে একটা টেম্পারেচার ক্লাইমেটিক কন্ডিশন যখন পরিবর্তন হয়, তখন তার সঙ্গে সঙ্গে ভাইরাসগুলোর বেঁচে থাকা বা জীবাণুগুলো, ভাইরাস কেন অন্য জীবাণু, তাদের বাঁচা মরাটা নির্ভর করে তার উপরে, এবং তারা কতটা সক্রিয়ভাবে মানুষকে সংক্রমণ করতে পারবে সেটাও নির্ভর করে অনেকখানি এই টেম্পারেচার, হিউমিডিটি এসবের উপরে। সুতরাং সেটাই আজকে নতুন কথা না, এটা বরাবর আছে, অনন্তকাল ধরে এটাই আছে। স্যার, সবশেষে যেটা বলার যে এই যে করোনা পরিস্থিতি আজকের দিনে যেটা নিয়ে আমাদের আতঙ্ক ছড়াচ্ছে, আহ, এটা থেকে আমরা বাঁচবো কিভাবে, আমাদের কি করতে হবে? যা আমরা আগে বলেছি তাই, মাস্ক পরতে হবে, বাইরে বেরোনো মানে মাস্ক পরতে হবে। আগে যেমন বলতাম বাইরে থেকে এসে হাত পা ধোয়া, চান করা, চান না করলেও কাপড় জামা ছাড়া এ করা ইত্যাদি এগুলো করা। আর যারা সেরকম জায়গা থেকে আসবে, হাসপাতালে যাবে বা ক্রাউডেড প্লেসে যাবে, তারা বাড়ি ফিরে চান করে নেওয়াটা বেটার। তবে হাত ধোয়াটা ডেফিনেটলি, মাস্ক পরা, হাত ধোয়া, এই দুটো একেবারে মাস্ট। আর জামা কাপড় ছাড়তে পারলে ভালো কথা। সংবাদ মাধ্যমে বিভিন্ন খবর দেখে প্রতিনিয়ত সকলের মধ্যে একটা উদ্বেগ বাড়ছে, শুধু আপনার একটা বার্তা দিন যে আপনি কি বলবেন সাধারণ মানুষ? কেন উদ্বেগের কোনো কারণ নেই। আপনারা যে কোনো ইনফেকশন কন্ট্রোলের জন্য, যে কোনো ভাইরাল ইনফেকশন হোক, ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক, তার জন্য এই যে আমি যেমন মাস্ক পরে আছি, এই মাস্ক পরাটা, আমি তো 365 দিন সারা বছর মাস্ক পরি। এটা কিন্তু কোভিডের পরিচিতি নয়, এটা এটা শুধু কোভিডের জন্য নয়, যে কোনো ইনফেকশন, যে কোনো জীবাণু, ধুলো, ধোঁয়া, এমনকি অ্যালার্জি থেকে আমরা অনেকাংশে ভালো থাকতে পারি এটা ব্যবহার করলে। এবং সেটা শুধু আমাদের জন্য নয়, আমার মধ্যেও যদি কোনো জীবাণু থাকে, অনেক মানুষ আমাদের আছে যাদের নাকে মুখে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস বাসা বেঁধে থাকে, তাদের কোনো ক্ষতি হয় না, যাদের ক্যারিয়ার বলায়, তারা সমাজে কথা বলার মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে বাতাসে দূষিত করছে। তারা মাস্কটা পরে থাকলে তার থেকে অন্যদের মধ্যে যাবে না। সুতরাং দুপক্ষে, আমার নিজের জন্য এবং অন্যদের জন্য, মাস্ক পরাটা ভীষণ জরুরি। এটা করবেন, এই আতঙ্কিত হবেন না। যেমন আপনারা তো নতুন কিছু না, আগে জানেন, সেটা খালি নিয়ম করে একটু মেনে চলবেন, আর কিছু না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক বন্ধুরা, আশা করি স্যারের এই কথা শোনার পর আপনারা অনেকটাই নিশ্চিন্ত হলেন, কারণ আপনারা প্রতি সময় স্যারের কথা শোনার অপেক্ষায় থাকেন। তো আশা করি স্যার যেভাবে বললেন সেই কথাগুলো যদি আমরা মেনে চলি, তাহলে এবারেও আমরা এই যে সাবভ্যারিয়েন্টের দাপট চারিদিকে চলছে বা করোনার যে চোখ রাঙানি চলছে, আমরা নিশ্চয়ই তার মোকাবিলা করতে পারবো। আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার।